দর্শক, বহু বছর গণতান্ত্রিক চর্চা অনুপস্থিত বাংলাদেশে। স্বৈরাচার হাসিনার ১৬ বছরে একতরফা এবং বিতর্কিত নির্বাচন দেখেছে এদেশের জনগণ, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন ঘিরে সবার চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকালের যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে। একটি নির্বাচন ঘিরে এতটা উন্মাদনা, এতটা আগ্রহ এর আগে বেশ অনেক বছর আসলে দেখেনি বাংলাদেশের মানুষ। যদিও এটি একটি মাত্র বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন, তবুও এর গুরুত্ব অনেক বেশি বাংলাদেশের রাজনীতিতে, আগামী দিনের রাজনীতিতে। কারণ অনেকে মনে করছেন এটির মাধ্যমে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া, আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ, এমনটাই আশা করা হচ্ছে। সেটি কি আসলে হবে কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা হাজির হয়েছি RICL প্রেজেন্টস গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমাদের সাথে দুজন অতিথি এরই মধ্যে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। আসাদুজ্জামান রিপন আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে দুজন অতিথি এর মধ্যে উপস্থিত হয়েছেন, একজন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং তিনি ডাকসুর সাবেক সদস্য নির্বাচিত হয়েছিলেন, যার কথা বলছিলাম, ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং জিএস পদে আপনি নির্বাচন করেছিলেন ডাকসুতে, আমরা যতটুকু জানি। সে কারণে আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে জিজ্ঞেস করতে চাই যে আসলে কেমন লাগছে, কারণ এক ধরনের একটি উৎসব, এই উৎসব থেকে দীর্ঘদিন বিশেষ করে বিএনপির মতো যেসব দল, আওয়ামী লীগের বাইরে যেসব দল ছিল, তারা আসলে এই উৎসব করতে পারেনি অনেকদিন। যদিও এটি একটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছে, কিন্তু দলের মধ্যেও তো এই উৎসবের আমেজ ছড়িয়েছে। আপনাদের দিক থেকে আপনারা সমর্থন দিচ্ছেন, আপনাদের যেই ছাত্র সংগঠন আছে, তাদের যে সেই প্রার্থী যারা আছেন তাদেরকে, সবকিছু মিলে কেমন নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল, কেমন ভোট হবে, আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। এবার নির্বাচনটা একটু ভিন্ন ধরনের, ভিন্ন পরিবেশে, ভিন্ন পরিস্থিতি, নিঃসন্দেহে। এক্সকিউজ মি। দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারের আমলে ছাত্র সংসদ নির্বাচনের সূচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং ছাত্র রাজনীতির নেতৃত্ব দিতাম, তখন নির্বাচনগুলোতে আমাদের জাতীয় নেতারাও অংশ নিতেন। আর জাতীয় নেতারা অংশ না নিলে অন্তত নিদেন পক্ষে ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা প্যানেল পরিচয় করিয়ে দিতেন, বক্তব্য রাখতেন প্রার্থীদের পক্ষে, তার দলের রাজনীতির পক্ষে। এবার এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এবার দেখলাম না। অর্থাৎ এই যে নির্বাচনটা আগামীকালকে অনুষ্ঠিত হবে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাবেক সভাপতি হিসেবে অন্যান্য বারের মতো আগের যে ঐতিহ্য বা প্র্যাকটিস যেটি বলেন না কেন, চর্চিত বিষয়গুলো, তাহলে আমাদের অনেকবারই পদচারণা থাকার কথা। কিন্তু এবার আমরা বলা যেতে পারে ক্যাম্পাসের অনেক দূরে, ক্যাম্পাসটা এটা মানে আমরা ওই ক্যাম্পাসের ছাত্র ছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ডাকসু ইলেকশন করেছি। তো ফলে আমরা অনেকটা আপনাদের মতো বাইরে থেকেই দেখছি। হোয়াটএভার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই নিয়মটা করেছেন, যে আচরণবিধি করেছেন, উই আর ভেরি মাচ রেসপেক্টফুল টু দ্যাট। তো এখন দেখুন, আপনার গত 16 বছরে মানে স্বৈরাচারের পতনের 16 বছর আগ পর্যন্ত যদি ধরি, 15 বছর পর্যন্ত ধরি, ওখানে তো কোনো স্বাভাবিক ছাত্র রাজনীতি ছিল না। স্বাভাবিক ছাত্র রাজনীতির কোনো চর্চা ছিল না সেখানে আপনার জানেন যে ছাত্র রাজনীতির নামে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন বিরোধী ছাত্র সংগঠনের পরিচয় পেলেই তাদের উপর নিপীড়ন করতো, নির্যাতন করতো, টর্চার সেল বানাতো হলগুলোতে। তো অমনি ধরনের পরিবেশে আমাদের ছাত্র সংগঠন তো দীর্ঘ সময়, অলমোস্ট 15 বছর শেখ হাসিনার পুরো শাসনামলে আমাদের ছাত্র সংগঠনের সেখানে কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটি ছিল না। যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল একটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পছন্দ করে, সুতরাং ঠিক গুপ্ত পরিচয়, অর্থাৎ নিজেদের পরিচয় আড়াল করে ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার হয়ে অত্যাচার নির্যাতনের ভাগিদার হয়ে, তাই না, নিজেদের অবস্থান বা পাঠক্রম টিকে রাখার কোনো চেষ্টা করেনি তারা। অর্থাৎ এন্টি স্টুডেন্ট কোনো অ্যাক্টিভিটির মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল না। আর আমাদের যেই ছেলেমেয়েরা নির্বাচন করছেন, তারা ভেরি ব্রিলিয়ান্ট টাইম আসছে,
এবং আমাদের ভিপি প্রার্থী থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রার্থী যারা, তারা কিন্তু হাসিনা সরকারের, এই স্বৈরাচারী সরকারের পতনে তারা খুব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার ঘটানোর যে প্রক্রিয়া, যে লড়াই, যে সংগ্রামটা, সেই সংগ্রামটা তারা একেবারে সম্মুখ সমরে তারা নেতৃত্ব দিয়েছেন, তাই না? তো ফলে আমরা মনে করি যে জাতীয়তাবাদী ছাত্র দলের এই যে প্যানেল, এটা অত্যন্ত কি বলে, অত্যন্ত সুপরিচিত প্যানেল, ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তারা আন্দোলনের সংগ্রামে সব সময় এই ছেলেমেয়েরা ছিল তাদের সাথে। আমার মনে হয় জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের আবেগ, উচ্ছ্বাস, জয়ের ব্যাপারে ভরসা, সেটা বলে আবেগ, উচ্ছ্বাস, ভরসা সবটি থাকবে। কারণ আমরা শুধু প্রতিশ্রুতি তো আমরা দেই না, আমরা তো পরিবর্তনে বিশ্বাসী। জি, আপনার কাছে আবারও ফিরবো জনাব বজলুর রশিদ ফিরোজ। এবারের নির্বাচনের পরিবেশটা আসলে কেমন দেখছেন? কারণ যেহেতু একটি রাজনৈতিক সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই, অন্তর্বর্তী সরকার আছে, সেই জায়গাটাতে সরকারের যে একটা প্রভাব থাকে, আমরা দেখেছি আগের নির্বাচনগুলোতে, গতবার শেষবার যে 2019-এর নির্বাচনের সময় আমরা সেটি দেখেছি, সেই জায়গাটাতে এবার একটু কি পরিবর্তন দেখছেন কিনা? আমরা দেখছি যে সবাই সবার বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ করছে, আবার সবার সাথে সবার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশও দেখছি, সবাই সবার সাথে কথা বলছে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখছি, তারা ভোটারদের কাছে যাচ্ছেন। পরিবেশটা কেমন আছে? আপনি কালকের ভোটটা আসলে কতটা শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক রিপন ভাই এবং যারা শুনছেন দর্শক শ্রোতা। বহু প্রতীক্ষিত একটা নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ, ডাকসু। এটা আপনারা জানেন যে এই ডাকসুর গুরুত্বটা খুবই অপরিসীম এবং বাংলাদেশ রাষ্ট্রের সাথে ডাকসুর নামটা জড়িয়ে আছে। বাংলাদেশ যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে ডাকসুর নামটা জড়িয়ে আছে। এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল এবং সেখান থেকেই ছাত্ররা গিয়ে এখানে পল্টন ময়দানে ছাত্রদের পক্ষ থেকে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিল ডাকসুর পক্ষ থেকে। সেই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক এক্সিলেন্সের দিক থেকে যতটা না, গৌরবের তো বটেই, কিন্তু যতটা না, তার থেকে বেশি হলো রাজনৈতিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বটা অন্যান্য অপরাপর যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের থেকে একটু পৃথক পার্থক্য আছে। সেই কারণে ডাকসু নির্বাচনটা একদিক থেকে বলেন যে এটার একটা সেকেন্ড পার্লামেন্ট হিসেবে খ্যাত বলা হয় এবং বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যা ভাবে সমগ্র বাংলাদেশ আগামী দিনে সেটা ভাবে। সেই দিক থেকে ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাকসুর মধ্য দিয়ে আসলে ভবিষ্যতের যে নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, ডাকসুর নেতৃত্ব এবং পরবর্তীকালে তারাই আসলে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যে যারা দেখেন যে পতিত যে সরকার আওয়ামী লীগ এবং বর্তমানে জাতীয়তাবাদী দল এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা অনেক বড় বড় নেতা দেখেছি পরবর্তীতে যারা আসলে ওই ডাকসু থেকেই নেতৃত্ব হিসেবে তারা আবির্ভূত হয়েছে। সেই জন্য ডাকসুর খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রতি বছরই আসলে ডাকসুর নির্বাচনটা হওয়ার কথা গঠনতন্ত্র অনুযায়ী। কিন্তু দুর্ভাগ্য এই 54 বছরে মাত্র 7 বার এখানে এই ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দীর্ঘদিন গ্যাপ দিয়ে দিয়ে। আমার সৌভাগ্য হয়েছে আমি 5টা নির্বাচন, এই ডাকসুর নির্বাচন আমি অংশগ্রহণ করেছি, 2টা নির্বাচনে, 3টা নির্বাচনে আমরা সেখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি এবং 2টা নির্বাচন আমি কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে, ছাত্র নেতৃত্ব হিসেবে আমাদের সংগঠনে সেই ডাকসু নির্বাচন পরিচালনা করেছি। তো একটাতে আমি 80 সালে হল সংসদের আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম ফজলুল্লাহ হলে এবং 81 সালের যে নির্বাচন ডাকসুদের কেন্দ্রীয় সংসদের আমি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম এবং সবচেয়ে সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম, আমাদের প্যানেলের মধ্যে ভিপিজিএসের থেকেও সর্বোচ্চ ভোটে। সেই জন্য আমি মনে করি যে ডাকসুর জন্যে একটা যে পরিবেশ, আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমার জানা মতে এবং দেখা মতে সব সময়ই একটা এন্টি এস্টাবলিশমেন্ট ছিল, যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সবসময় রায় দিয়েছে ছাত্র সংসদগুলো নির্বাচনের ক্ষেত্রে। সেই দিক থেকে আমি মনে করি যে এবার যদিও কোনো দলীয় সরকার নাই,
কাজে দলীয় সরকারের কোনো মানে ছাত্র সংগঠন সেটা নাই, কিন্তু তারপরেও পরোক্ষভাবে তো একটা সংগঠন আছেই সেখানে। এবার কি মনে হয় যে আপনার প্রতিদ্বন্দ্বিতাটা খুব কাছাকাছি পর্যায়ের হবে নাকি একতরফা ভাবে হতে পারে? না, একতরফা ভাবে হওয়ার সুযোগ নাই, প্রতিদ্বন্দ্বিতা কাছাকাছি হবে বলে মনে হয়। তো পরিবেশের কথাটা যেটা বলছিলেন সেইটা দেখেন যে এই 16 বছরে যেটা রিপন ভাই বলছেন, এই পতিত যে সরকার আওয়ামী লীগ এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে দখলদারিত্ব ছিল হলগুলোতে, বিশেষ করে গণরুম গেস্ট রুমের মধ্যে দিয়ে, অপর ছাত্র সংগঠনগুলো সেখানে থাকতে পারতো না, কাজ করতে পারতো না। আমাদের সংগঠনের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তাদের নেতারা বিভিন্ন হলের থেকে তাদেরকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে, চোর আখ্যায়িত করা হয়েছে, তারা চুরি করেছে তাদের মিছিলে না যাওয়ার কারণে। এই ধরনের ঘটনা ঘটেছে, যে কারণে দেখবেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে 18টা হলের মধ্যে কোনো মানে সবগুলো হলে কোনো ছাত্র সংগঠনই এখানে প্যানেল দিতে পারেনি, পরিপূর্ণ প্যানেল। ছাত্র দলের মতো সংগঠন, তারাই সবচেয়ে বড় সংগঠন হিসাবে দাবিদার, তারা মাত্র 14টি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে, আর 4টি হলে আংশিক প্যানেল দিতে পেরেছে। এটা দিয়ে বোঝা যায় যে ছাত্র সংগঠনগুলোর অবস্থা, এবং হলে মানে ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি, এটার যে অ্যাক্টিভিটি, যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে পরিধি সেটা দেখা যায়। দ্বিতীয় কথা হলো যে এখানে এই নির্বাচনের পরিবেশটা মোটামুটি সৌহার্দ্যপূর্ণই আছে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ থাকবেই, অভিযোগ করবে, তাদের সমালোচনা করবে, তাদের দুষ্কৃতি দেখিয়ে দিবে, নিজেদের পক্ষে আমরা কি করতে চাই সেগুলো, আমাদের যে অর্জন বা আমাদের যে ছাত্রদের পক্ষে, স্টুডেন্টদের পক্ষে ভূমিকা, গণতান্ত্রিক ক্যাম্পাসের পক্ষে যে ভূমিকা, সেগুলো তো বলবে, সেটা ঠিক আছে। কিন্তু এখনও পর্যন্ত, আজকে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশটা এখনও পর্যন্ত সুষ্ঠু আছে। যদিও সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এখানে নানা ধরনের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডাগুলো হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা সেখানে রাখছে। আর একটা জিনিস যে এখানে পরিবেশের ক্ষেত্রে, আগে আমাদের সময়ে যারা ইভেন 90 সাল পর্যন্ত, আমি যদি বলি 90 সন পর্যন্ত ডাকসু নির্বাচনে হলগুলোতে অবাধে যাতায়াত ছিল। বিশেষ করে ছাত্রীরা যারা প্রার্থী হয়েছে, ছাত্রী প্রার্থী যারা হয়েছে, নারীরা, তারা কিন্তু হলগুলোতে পুরুষদের মতো, ছাত্রদের মতো অবাধে যাতায়াত করতে পারছে না। এটা একটা প্রতিবন্ধকতা তাদের পক্ষ থেকে আছে, এবং তাদের যে প্রার্থীরা, সেই প্রার্থীরা সেখানে বলছে। এবং এই আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, যেটা ছাত্রদের পক্ষ থেকে দাবি ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন মানে নাই সেটা আমি জানি না, কিন্তু আগে 18টা হলে কেন্দ্র ছিল, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট স্টুডেন্টরা সবাই 18টা হল কেন্দ্রে তারা সেখানে ভোট দিত। এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সেখানে ভোট কেন্দ্রগুলো নিয়ে এসেছে, এবং সেখানে 8টা কেন্দ্র হয়েছে। আমি জানি না যে 40,000 স্টুডেন্ট সেখানে ভোটার, সেই ভোটারদের তারা এই 8টা কেন্দ্রে কি পরিমাণ ভোট তারা কাজ করতে পারবে সারাদিনে, সেটা সম্ভব হবে কিনা। আসলে এক ধরনের অভিযোগ আছে যে কেন্দ্রের মানে যেভাবে করে বন্টন করা হয়েছে কেন্দ্রগুলোকে, সেখানে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করানো হচ্ছে বলে মানে কেউ কোনো প্রার্থী আমরা দেখতে পাচ্ছি অভিযোগ করছেন। এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিভি প্রার্থী, অর্থাৎ স্বতন্ত্র ঐক্য প্যানেল থেকে যিনি দাঁড়িয়েছেন, ওমামা ফাতেমা, তিনি অভিযোগ করেছেন যে বহিরাগতদের অনেককে বিভিন্ন ধরনের ভুয়া আইডি কার্ড দিয়ে ঢোকানো হচ্ছে, এই ধরনের অভিযোগ তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। আমি একটু আসাদুজ্জামান রিপন ভাইয়ের কাছে জানতে চাইব যে এই ধরনের অভিযোগগুলোর সত্যতা কতটুকু, আপনাদের কাছে এই ধরনের খবর আছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তো এক ধরনের একটা শঙ্কা দেখা দিতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই অভিযোগটি যিনি করেছেন তিনি একজন প্রার্থী। একদিক থেকে একজন প্রার্থীর অভিযোগকে আপনার আমলে নেওয়া উচিত, অন্যদিক থেকে এটার ঠিক মানে আপনার মানে বাস্তবতা যেটা, এটা বাস্তবতা নিয়ে আমার একটা মানে কিছুটা মানে প্রশ্ন থাকবে। সেটা হলো যে আপনার ভুয়া আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢোকানো, প্রথমত হচ্ছে তো ভোটার হতে হবে তো, এবং এই ম্যানিপুলেশন মানে যেই উদ্দেশ্যের কথা বলছেন তাতে মনে হয় যে একটা কি বলে রিগিং হওয়া, অথবা একটা অরাজকতা করা। মানে তিনি বলছেন যে ভোটারদের লাইনে জট সৃষ্টি করে ভোট গ্রহণের সময় দীর্ঘায়িত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন। আমি প্রথমে বলেছি যে যেহেতু তিনি একজন প্রার্থী, তার আশঙ্কাকে তো আপনার আমলে নিতে হবে, আশঙ্কাকে আপনার আমলে নিতে হবে। জাতীয় রাজনীতিতে আমরা যেটা দেখেছি আওয়ামী লীগের আমলে, সেটা হচ্ছে যে আপনার ভুয়া ভোটার দেখেন, একই ব্যক্তি ধরেন, একই ব্যক্তিদেরকে বারবার লাইনে দাঁড়িয়ে অ্যাপারেন্টলি বাধ্যত তারা তো উপস্থিতি দেখানোর জন্য আসলে সেটা করতেন, মিডিয়াতে যাতে দেখানো যেত। উদ্দেশ্যটা মানে
অনেক এই যে মানে এই যে এটাও এক ধরনের ম্যানিপুলেশন, আপনাকে বিভ্রান্ত করা যে মানে ভোটে অনেক লাইন, দীর্ঘ লাইন, মানুষ ভোট দিচ্ছে অথচ ভেতরে কোনো ভোট নেই, ফাঁকা। এখানেও মানে উনি যে অভিযোগটি করেছেন সেটা হচ্ছে যে আপনার একদিক দিয়ে আপনার মানে ভোট কেন্দ্র কম, অপর দিক থেকে যদি আপনার লাইনটা যদি খুব দীর্ঘ হয়, ভোটাররা নেচালি মানে ছাত্রছাত্রীরা অনেক সময় নিরুৎসাহিত হতে পারে, তাই না? আগামীকালকের আবহাওয়াটা কেমন থাকে, খুব যদি ভীষণ গনগনে রোদ থাকে, রোদের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে। তবে আমি মনে করি যে দীর্ঘদিন পর, প্রায় 13 বছর পরে তো একটা ইলেকশন হচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে একটা ভোট দানের একটা ভীষণ আগ্রহ আছে, একটা উচ্ছ্বাস আছে। আর যে প্রার্থী হিসেবে তিনি যে অভিযোগটি করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে বিষয়টা খতিয়ে দেখা, এবং এ ধরনের ঘটনা ঘটলে সেখানে শিক্ষকেরাই তো আপনার ইয়ে করবেন, কি বলে, নির্বাচন আয়োজন করবেন। আর কাদের প্রতি বা মানে ভরসা রাখবো? সব জায়গায় তো পচন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আগেও ছিল, সেই শিক্ষকদের মধ্যেও আসলে পক্ষপাতিত্ব, শিবলি রুবায়েতের মতো শিক্ষকও তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি একটু ওই যে আসলে এই যে ডাকসুর যে পারপাস, কেন আসলে ডাকসু চায় শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে যেটা বলছিলেন যে 71-এর পরে মাত্র 7বার হয়েছে এবং 91-এর পরে আসলে কোনো নির্বাচনই হয়নি, শেষবার 19-এ একবার হলো। তো এই যে নির্বাচন না দেওয়ার যে প্রবণতা, হ্যাঁ, এখানে কি বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকে, আপনি যেটি বলছিলেন যে এস্টাবলিশমেন্টের বিপক্ষে এক ধরনের রায় হয় দেখা গেছে, এটি কি একটি বড় কারণ যে এটি আসলে সরকারের এক ধরনের একটা প্রভাব থাকে? যেহেতু আমরা দেখেছি যে ভিসি নির্বাচনের ক্ষেত্রেও দলীয় প্রভাব ছিল, সেইখানে আসলে নির্বাচন না দেওয়ার পেছনে কি এটি একটি কারণ যে এখানে তাদের যে প্রভাব, যে সরকার দলের যে প্রভাব সেটি কমে যাবে, এই ধরনের কি এক ধরনের প্রবণতা ছিল? এটা মনে করা হয় যে যারা শাসক দল থাকে তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে হবে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে পারলে সারা দেশের ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। সেই প্রেক্ষাপট থেকেই শাসক দলসমূহ সবসময় ভীত থাকে। কারণ আপনি জানেন যে এই অতীত দিন থেকে, সেই পাকিস্তান আমল বলেন, ব্রিটিশ আমল বলেন বা বাংলাদেশ আমলই বলেন, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কিন্তু ছাত্ররাই প্রথম গর্জে উঠেছে। এইবারের যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানেও কিন্তু রাজনৈতিক দলগুলো তো 15-16 বছর ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করছিলই, কিন্তু ছাত্ররাই কিন্তু এইবারের অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তাদের নেতৃত্বেই অপর অংশের মানুষের অংশগ্রহণে অভ্যুত্থানটা হয়েছে। সেই জন্যে ছাত্রদেরকে সবসময় তারা ভয় পায় এবং ছাত্র রাজনীতিকে শাসকরা ভয় পায়। প্রত্যেকটা শাসক দলই এই গত 54 বছরে যারা ক্ষমতায় এসে, তারাই এসে কিন্তু ছাত্র রাজনীতির বিরুদ্ধে তারা খড়গহস্ত হয়েছে এবং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য এক ধরনের যে চক্রান্ত, সেই চক্রান্ত তারা করছে, কিন্তু কখনোই সফল কাম হয়নি। যেই কারণে মানে শাসকদের একটা ভয় থাকে, সেই জায়গা থেকে এই নির্বাচনগুলো অনীহা। আর একটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচনটা হচ্ছে, এটা কিন্তু আগামী দিনে জাতীয় নির্বাচনেরও একটা অ্যাসিড টেস্ট। সারা দেশের মানুষের সামনে যাবে যে আগামী দিনের নির্বাচনটা, এই ডাকসু নির্বাচন নিরপেক্ষ হয় কিনা, সুষ্ঠু হয় কিনা, অবাধ হয় কিনা, সেটার উপর নির্ভর করছে যে আগামী জাতীয় নির্বাচনটা কেমন হবে মানুষ ধারণা করতে পারবে। সেই জন্য সরকারের জন্যও কিন্তু এটা একটা অ্যাসিড টেস্ট, যে এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। আরেকটা জিনিস আমি বলছি, বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক, শিক্ষক নেটওয়ার্ক, তারাও কিন্তু একটা অভিযোগ করেছে যে মানে এই যে ভোট কেন্দ্র কম, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনীহা হতে পারে, ভোট না দিয়ে ফেরত চলে যেতে পারে, বৃষ্টি হতে পারে, সেই জন্য ভোট কেন্দ্রটা বাড়ানো দরকার ছিল। দ্বিতীয়ত কথা যেটা বলছেন যে এইটা একটা অভিযোগ যেটা বলছেন উমামা ফাতেমার, সেটা ঠিকই আমলে নিয়ে এটার খতিয়ে দেখা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ভুয়া আইডি কার্ড করে ভিতরে ঢোকাবে এবং লাইনে দাঁড়া করিয়ে দেবে, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় নির্বাচনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার, সেই ভোটারদের কিন্তু ছবিসহ ভোটার তালিকা আছে, কাজে সেইটা দেখে এই ধরনের জালিয়াতি করাটা সম্ভব হবে না বলে আমি মনে করি। আরেকটা জিনিস, এখানে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটা কিন্তু অনেকগুলো হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড, সলিমুল্লাহ মেডিকেল, বারডেম এবং পিজি হসপিটাল,
এইগুলো ইয়েতে এখান থেকে কিন্তু যাতায়াতটা তারা সীমিত করে দিয়েছে, সর্বসাধারণের যাতায়াত সীমিত করেছে এবং আজকে থেকে মেট্রো স্টেশনটাও বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন টিএসসি স্টেশনটা। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ ছাত্ররাও কিন্তু এখানে কিন্তু প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে এবং হয়রানির মুখে পড়তে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু সেই জিনিসটা খুব খেয়াল রাখে যে পুলিশ প্রশাসন যারা থাকবে তারা চেক করবে কারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক গতকালকে বলেছে যে কারা এখানে ছাত্ররা কিনা, ছাত্ররা যাচ্ছে কিনা, ভোটাররা ভোট দিতে যাচ্ছে কিনা সেটা চেক করবে কারা। তারা যদি কোনো দলীয় লোক হয়, কোনো পক্ষের লোক হয়, তাহলে কিন্তু অপর পক্ষের যে লোক তারা কিন্তু প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে, হয়রানির শিকার হতে পারতে, বাধা দিতে পারে, বিলম্ব হতে পারে। সেই দিকটাও কিন্তু আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে আছেন ডাক্তার আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান। আমাদের সাথে আছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জনাব বজলুর রশিদ ফিরোজ। আবারও আলোচনায় ফিরছি ডাকসু নির্বাচন নিয়ে। জনাব রিপন, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, আপনাদের প্রার্থী বেশ শক্তিশালী প্রার্থী, আমরা বলতে হবে শক্তিশালী বলতে আমি যেটি বলতে চাচ্ছি, তার এখন পর্যন্ত যে ধরনের বক্তব্য আমরা তার শুনেছি বা সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ, সব কিছু মিলিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, সব কিছু মিলিয়ে বেশ শক্তিশালী একজন প্রার্থী। এবং আমরা দেখছি যে সবগুলো প্রার্থীদের দিক থেকে, সব দলের পক্ষ থেকে কিন্তু ইস্তেহার ঘোষণা করা হয়েছে এবং বেশ ভালো ভালো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেসব প্রতিশ্রুতি আসলে চান বাস্তবায়ন হোক সাধারণ শিক্ষার্থী, তাদের চাওয়া কি? সাধারণ শিক্ষার্থীরা চান মানসম্মত খাবার, আবাসন এবং নিরাপদ ক্যাম্পাস থাকবে, তথ্য প্রযুক্তির দিক থেকে সুযোগ সুবিধা থাকবে, এই ধরনের। কিন্তু আমরা দেখেছি যে যাতায়াত ব্যবস্থা থাকবে এবং রাজনৈতিক একটি স্থিতিশীলতা থাকবে, সবার সহাবস্থান থাকবে। সেই জায়গাটাতে এবার যে নির্বাচিত হোক বা আপনাদের দলের সমর্থিত যে প্রার্থী নির্বাচিত হলে সেটি কতটা বাস্তবায়ন করবে বলে আপনি আশা করেন? কারণ আমরা অতীতে আসলে খুব বেশি সেই ধরনের দেখিনি আর কি। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যেটা দেখেনি সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার পরে আমাদের নির্বাচন বা কটা হয়েছে, সুতরাং আমাদের দেখার বয়সটা তো খুব কম, দেখার সময়টাও তো কম। 54 বছরের দেশটিতে ডাকসু নির্বাচন বা অন্যান্য ডাকসুতে হলো 7টা, এর আগে তো জাকসুতেও হয়নি, রাকসু হয়নি, কোনোটাই হয়নি। সুতরাং এখানে মানে দেখার বিষয়টাকে আমি খুব গুরুত্ব দিই না। আপনার বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় যেটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমি যখন ডাকসুতে ইলেকশন করেছিলাম তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম, দ্যাট ওয়াজ ইউনিক আই মাস্ট সে, এবং ছেলের অনেক রেসপন্স করেছিল। সেটা হচ্ছে যে আপনি কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র? না। আচ্ছা, যাই হোক। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময়, এখনকার কথা বলতে পারি না, আমাদের সময় প্রতিটি ছাত্র ছাত্রী ভর্তির সময় লাইব্রেরির জন্য একটা কশন মানি জমা দিতেন, তারপরে আপনার মেডিকেল সেন্টারের জন্য একটা টাকা জমা দিতেন, লাইব্রেরি ইউজের জন্য একটা টাকা দিতেন, এর মধ্যে কিছু টাকা ছিল আপনার মানে ফেরতযোগ্য। তো যাই হোক, তো ছাত্র জীবন শেষ করার পরে লাইব্রেরিতে পড়াশোনার জন্য ওটা মানে আপনার যে ফিটা দেওয়া হতো, লাইব্রেরি ফি, এই টাকাটা সাধারণ ছাত্রছাত্রী, আমার মনে হয় 99% ছাত্রছাত্রী কখনো তুলতে যায় না। মেডিকেল সেন্টার, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আমাদের সময় ছিল, তো মেডিকেল সেন্টারের জন্য যেই মানে টাকাটা নেওয়া হতো সেটার জন্য ছেলেমেয়েরা সেভাবে চিকিৎসা সুবিধাটা পেত না। তো আমরা দাবি তুলেছিলাম যে এত বছর ধরে আমাদের ছাত্রছাত্রীরা, তখন তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কম ছিল, তো এত বছর ধরে মানে তখনকার সময়ের কথা বলছি, যে এই যে লাইব্রেরি ফি হিসেবে, কশন মানি হিসেবে যে টাকাটা আমরা দিতাম, আমরা তো টাকাটা তুলিনি। সে টাকাটার খবরটা কি? এটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অডিট করে কখনো জানিয়েছে যে আমাদের ছেলে মেয়েদের রেখে যাওয়া টাকা, এতগুলো টাকা, এই টাকাটা কোন খাতে ব্যয় হয়েছে? লাইব্রেরি উন্নয়নও তো হতে পারে, মানে আমাদের লাইব্রেরির মান উন্নয়নের জন্য, ক্যাটালগিংয়ে থেকে শুরু করে এটাকে মডার্নাইজেশন প্রসেসের জন্য অনেক কিছু করা যেতে পারতো, অথবা আরও অনেক বই কেনার সুযোগ সুবিধা করা যেতে পারতো। তো এই কোনো উদ্যোগে আমরা দেখি না, এবং এটা ছেলেদের মধ্যে মানে ব্যাপক মানে আলোড়ন তুলেছিল ছেলে মেয়েদের মধ্যে। এখন কথা হচ্ছে কি, দেখুন বিশ্ববিদ্যালয়তে একটা অটোনমাস বডি, এটার জন্য একটা মানে বাজেট আছে, ফান্ড সরকার থেকে দেওয়া হয়। তো সেখানে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলো খুবই অমূলক না যে এটা বাস্তবায়ন করা যাবে না।
তারপরে বাস্তবায়ন করতে চাইলে আরো অনেক কিছু করা যেতে পারে। যেমন আপনার ডাকসুর উদ্যোগে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে ট্রাস্ট গঠন করা যেতে পারত। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানে প্রাক্তনদের কথা বলছি, যারা সোশ্যালি অ্যাফ্লুয়েন্ট, ইকোনমিক্যালি যারা অনেক বেশি মানে শক্ত অবস্থানে আছেন, তারা অনেক দায়িত্ব নিতে পারতেন। গরিব এবং মেধাবী মানে ছাত্রছাত্রীদের স্কলারশিপ, স্টাইপেন্ড মানে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া তাদের শিক্ষাকালীন সময়, যাতে তাদের অনেক বেশি মানে পেরেশানির মধ্যে না থাকতে হয়। স্টুডেন্ট লোনের কথা তো আমরা বলতেই পারি। শিক্ষা তো একটা বিনিয়োগ, অনেক বড় মাপের বিনিয়োগ শিক্ষা খাতে। আমরা এখন যেমন শুনি যে মিডল ইস্টে বা প্রবাসে আপনি চাকরি নিয়ে যাবেন, যদি আপনার চাকরির গ্যারান্টি থাকে, তাহলে আমি শুনেছিলাম যে আমাদের সরকারি ব্যাংক থেকে তাকে যাওয়ার সময় লোন দেওয়া হবে। কর্মসংস্থান ব্যাংক এবং অন্য ব্যাংকগুলো কনসোর্টিয়াম করে তাদের লোন দেওয়া হবে। একইভাবে তো আপনার একটা স্টুডেন্টের জন্য শিক্ষা ঋণের ব্যবস্থা তো রাষ্ট্র করতে পারে, কেন করতে পারবে না? বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমি ধরি, কেন ওখানকার অভিজ্ঞতাটা আমার আছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি ওখানকার যারা সিটিজেন, যারা ও দেশে যারা মানে নাগরিক, যারা তাদের ছেলে মেয়েরা, তারা তো আপনার পায়, শিক্ষা ঋণ পায়। তাদের শিক্ষা জীবন শেষ করে তারা সেটা শোধও করে, সেটা মেডিকেলে পড়া বা ইঞ্জিনিয়ারিং পড়া, ইউনিভার্সিটিতে পড়া সময় তারা অনেক টাকা লোন নেন এবং অনেক বছর ধরে তারা সেই টাকাটা সুদসহ রাষ্ট্রকে ফিরিয়ে দেন। আমাদের দেশে তো সে ব্যবস্থাটা করা যেতে পারতো। এটার জন্য দরকার একটা সদিচ্ছা, এটার দরকার জন্য আপনার পরিকল্পনা, এটার জন্য দরকার খুব দূরদৃষ্টি সম্পন্ন আপনার মানে ভাবনা। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় 1 নম্বর জবাবদিহিশীল সরকারই তো গত 15 বছর ছিল না। যারা ভোটেই নির্বাচিত নন, তারা জনগণের কল্যাণকামী কাজ কেন করতে হবে তাদেরকে? তারা তো জনগণের কাছে যেতেন না। তো শিক্ষা ব্যবস্থায় তারা যেই সমস্ত মানে শিক্ষা ব্যবস্থা আসলে আমরা ব্যাপক শুধু তাই না, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অযথা বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা, নিজের দলীয় তথাকথিত শিক্ষকদেরকে পুনর্বাসিত করা, তাদেরকে প্রমোট করা, অথবা তাদের ওই যে মানে আওয়ামী লীগপন্থী মানে শিক্ষক প্যানেলদের নির্বাচন করে জিতিয়ে আনা, দলবাজি করার কাজে তাদেরকে মানে কাজে লাগানো, স্টেটমেন্ট মানে জনগণের বিরুদ্ধে এবং ছাত্রদের বিরুদ্ধে ওই ধরনের শিক্ষকদেরকে দাঁড় করিয়ে দেওয়া, এইগুলো তো আমরা দেখেছি। এখান থেকে বেরিয়ে আসাটা সম্ভব। আমার কিন্তু 1 মিনিট দেন, আরো কম দিলেই চলবে। ইয়েস, মানে আমি মানে ওনার সময় আমাকে একটু কম দিলেও চলবে, কোনো সমস্যা নেই, কেন আমার মেজর কথা বলা হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যারা যদি নির্বাচিত হয়, ওরা যদি মানে অনেক বেশি প্রতিশ্রুতি দিয়ে থাকে, অনেক বেশি মানে অনেক স্বপ্নের প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেটাও বাস্তবায়ন করা সম্ভব। কারণ আগামী নির্বাচনে আমাদের যে ছাত্র সংগঠনটি নির্বাচন করছে, ওরা যদি নির্বাচিত হয়, আমাদের দল যদি জাতীয় নির্বাচনে যদি ভবিষ্যতে যদি জিতে, আমরা যদি সরকারে যোগদান করি, দেশ পরিচালনা মানে হই, আমরা মানে অংশীদার হই, নিঃসন্দেহে এটা বলতে পারি, প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা আমাদের ছেলেদের দেয়া যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা অবশ্যই কাজ করবেন। জনাব বজলুল হোসেন ফিরোজ, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যাগুলো কি দেখেন, যেগুলো আসলে ডাকসু নির্বাচনে তারা তো সরাসরি কাজগুলো করবে না, তারা এই কাজগুলো করার ক্ষেত্রে দাবি আদায়ের ক্ষেত্রে সোচ্চার ভূমিকা রাখতে পারবে? এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের বড় ধরনের সংকট আছে, সেই জায়গাটাতে একনেকে একটি প্রকল্প কিছুদিন আগে পাশ হয়েছে, আমরা দেখেছি নতুন কিছু হল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরে অন্যান্য সুযোগ সুবিধা, গবেষণার সুযোগ সুবিধা, বাজেট বরাদ্দ বাড়ানো, সবকিছু মিলে এই জায়গাটাতে আসলে সরকার এবং ডাকসু মিলে আসলে কি কি কাজগুলো সবচেয়ে বেশি জোরালোভাবে করা উচিত? ধন্যবাদ। এখানে তো বিভিন্ন প্যানেল যারা আছে, যেমন আমাদের ছাত্র সংগঠন ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন BCL, তারা মিলে একটা প্যানেল দিয়েছে, অপরাজয় 71 এবং অদম্য 24, হৃদয় অনয় অদিতি পরিষদ, তাদেরও প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতি দেয় একটা, ধরেন এটা ডাকসু একটা মুভমেন্টের প্রতিষ্ঠান, তাদের অ্যাজ ইট ইজ তাদের কিছু মানে করার কতটুকু ক্ষমতা আছে সেটা ভিন্ন কথা। এখন ধরেন ডাকসু মানে হলো তাদেরকে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট যেটা ছিল আগে, এখনকার পরিস্থিতিতে মোটামুটি কনজিনিয়াল,
এই পরিস্থিতিটা প্রিভেল করবে কিনা, থাকবে কিনা। একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, যে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ, এইটা মানে এক দলের আধিপত্য না থাকবে না, সমস্ত ধরনের মত প্রকাশের একটা স্বাধীনতা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুক্ত ক্যাম্পাস, মুক্ত আলোচনা করতে পারবে, মন খুলে কথা বলতে পারবে, যার যার মত সে প্রকাশ করতে পারবে, সেটা হলো প্রথম। আর ডাকসু প্রধানত হলো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তার মধ্যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, খেলাধুলা, ব্যায়াম ইত্যাদি ইত্যাদি আছে। আর এইটা বলতেছি যে এখানে শিক্ষা গবেষণায় যে বরাদ্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একাডেমিক এক্সিলেন্স যেটা করতে হয়, এক সময় তো ধরেন সত্যেন বসুর মতো মানুষ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, তারা আইনস্টাইনের সমপর্যায়ের যে বিজ্ঞানী সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম দিয়েছে। তাহলে সেখানে আইনস্টাইন নিজে, তারা জয়েন্টলি যে একটা তত্ত্ব আবিষ্কার করেছে, সে তার সত্যেন বসুর নামটা কিন্তু আগে রেখেছে, বুশ আইনস্টাইন থিওরি। তাহলে এই ধরনের এক্সিলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, তো এখন সেটা নাই কেন? কাজে যে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ এবং গবেষণার বরাদ্দ, এটা ডাকসু আন্দোলন করতে পারবে। আমরা চাই যে ডাকসু সেই আন্দোলনটা করুক, কিন্তু এটা কিন্তু নির্ভর করবে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির উপর। যে রাষ্ট্র এবং সরকার যে থাকে, তার যে দৃষ্টিভঙ্গি, শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, সেইটার উপরে নির্ভর করবে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু গণতান্ত্রিক থাকবে, শিক্ষায় কতটুকু বরাদ্দ থাকবে, গবেষণায় কতটুকু বরাদ্দ থাকবে। শিক্ষকদেরও তো একটা বড় ভূমিকা আসে। শিক্ষকরা আসলে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, শিক্ষকরা দুইটি দলে বিভক্ত হয়ে যেভাবে করে দলের রেজুর ভিত্তি করেছে, সেখান থেকেও তো নিশ্চয়ই শিক্ষকদের অবশ্যই, আমি বলবো যে শিক্ষকরা অবশ্যই রাজনীতি ধারণ করবে, কিন্তু দলীয় ভাবে কোনো ইয়ে করবে না। যখন তিনি শিক্ষক, একাডেমিক যখন মানে ক্লাসে যাবেন, তখন তিনি ক্লাসে পড়াবেন, তিনি তখন অন্য কোনো মতাবলম্বী হবেন না। এখন তো বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর হন, এগুলো প্রতিযোগিতা থাকে, যে বসে যায় ধর্ণা দেয়, তো তোষামত করে যে কে কখন হবে, কাকে ভিসি করবে, কাকে প্রমোশন দিবে, কাকে কোয়ার্টার বরাদ্দ দিবে, কাকে ছুটিতে পাঠাবে, এই ধরনের তোষামতটা করতে থাকে। তো সেইগুলো যাতে বন্ধ হয়। আর বিশ্ববিদ্যালয়ে ধরেন ডাইনিং হলে খাবারের মান তো খুবই নিম্ন। আমাদের সময় ডাইনিংগুলো চলতো, কিন্তু এখন তো সবগুলো ক্যাটারিং সার্ভিসে চলে। এটা খাবার মান অত্যন্ত নিম্নমানের, ক্যান্টিনগুলোতে খাবার মান নিম্নমানের, এগুলো মানসম্মত যে খাবার সেগুলো দরকার কমন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে যদি যান, আপনি যাবেন, সেখানকার টয়লেটগুলোর অবস্থা কি, যে সেটা তো হাইজেনিক না। সেখানকার যে স্যানিটেশন ব্যবস্থা, সেগুলো উন্নত করা দরকার। সেই যে সেইগুলো নিয়ে ছাত্ররা কথা বলে। পরিবহন, যে যোগাযোগের জন্য, যাতায়াতের জন্য, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে অর্ধেকেরও বেশি ছাত্র তারা বাইরে থাকে, অবস্থান করে। তাহলে এই যে আবাসন সংকট, সেই আবাসন সংকটটা নিরসন, এবং বিশেষ করে ছাত্রীদের জন্য যে আবাসনের ব্যবস্থা, সেই ছাত্রী হল তো কম, ছাত্রদের তুলনায় ছাত্রী হল অনেক কম। কাজে ছাত্রীদের হল, এই যে আবাসন, সেই আবাসন যে সংকট, সেই সংকট নিরসনের জন্য সেখানে নতুন হল নির্মাণ করা, এবং সেখানে যে পরিবহন, সেই পর্যাপ্ত পরিবহনের যে ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো করার জন্য ডাকসু সাধারণ ছাত্রদেরকে নিয়ে তারা এই অধিকার, শিক্ষার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্র যে শিক্ষার আর্থিক দায়িত্ব বহন করবে, এই দাবিটা নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করবে। এটাই হবে আগামী দিনে ডাকসুর। আসলে মানে ডাকসুর যারা নির্বাচিত হবে, তারা আসলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করবে, তার দলের পারপাস সার্ভ করার জন্য না। এটি নিশ্চয়ই প্রত্যাশা আপনার। অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো বিরতির পর। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আবারও বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। জনাব বজলুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যদিও ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা একটু দেশের বাইরে আলোচনা করতে চাই, কারণ আমরা আজকে সারাদিনই দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে একটি আন্দোলন হয়েছে, যেটি আসলে বাংলাদেশের যে জুলাইয়ের আন্দোলন গত বছরে, সেটিকে মনে করিয়ে দিচ্ছে অনেকটা। একেবারে ছাত্রদের, জেনজিদের আন্দোলন বলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের যে ঘোষণা দিয়েছে, তার প্রতিবাদে সেখান থেকেই শুরু, এবং সেটি আসলে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। 19 জন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, 19 জন মারা গেছে, প্রায় শতাধিক আহত হয়েছে, এবং তারা সংসদ ভবনে ঢুকতে চেয়েছে। এই ধরনের ঘটনা আমরা আমাদের দেশে দেখেছি। এই ঘটনার প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যে এটি কি বাংলাদেশের যে আন্দোলনের কি কিছুটা প্রভাব সেখানেও পড়ছে কিনা? ধন্যবাদ। ধরুন, এক দেশের আন্দোলন আরেক দেশকে তো একটু প্রভাবিত করে, উৎসাহিত করে, বিশেষ করে কাছাকাছি যদি পার্শ্ববর্তী দেশ হয়, কাছাকাছি দেশ হয়, সেটা তো স্বাভাবিক কারণে সেটা প্রভাবিত হয়। এখন নেপালের ধরেন একটা দীর্ঘদিন নেপালের রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের বিরুদ্ধে ওখানকার মাওবাদী সংগঠন তারা দীর্ঘ 10 বছর তারা সশস্ত্র সংগ্রাম করেছে, লড়াই করেছে।
এবং তার পরবর্তীতে একটা গণতান্ত্রিক যে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই রাজতন্ত্রের পতন ঘটে এবং তারা একটা গণতান্ত্রিক পথে তাদের উত্তরণ ঘটে এবং একটা সাংবিধানিক নতুন যে সংবিধান, সেই সংবিধান তারা প্রণয়ন করে দীর্ঘ প্রচেষ্টার পরে এবং একটা সাংবিধানিক গণতান্ত্রিক দেশ হিসাবে সেখানে আসে। এখন স্বাভাবিক সেখানে নেপালেও তো ধরেন অনেক দিন মানে গভর্নমেন্টটা সেখানে স্ট্যাবল হচ্ছে না, মানে প্রতিনিয়তই দেখা গেল যে 1 বছরে 2বারও সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই ধরনের একটা আনস্টেবিলিটি সেখানে আছে। সেটার প্রধান কারণ হলো যে পার্শ্ববর্তী যে ভারত তো আমাদের দেশের উপরেও জানেন যে পার্শ্ববর্তী দেশগুলোর উপরে তার একটা প্রভাব বিস্তার করে থাকে। আর বলা হয় যে এখন তো বামপন্থীরা সেখানে ক্ষমতায় আছে, একটা দল কেপি ওলির নেতৃত্বে সেখানে বামপন্থী একটা সংগঠন সেখানে এখনকার ক্ষমতায় আছে। তো তাদের একটা সম্পর্কের কারণ এখন গোটা একটা কোনো দেশই আসলে বিশ্ব রাজনীতির বাইরে না, বৈশ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সেগুলোকে কেন্দ্র করে নানা ধরনের পোলারাইজেশন সেগুলো ঘটে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এককেন্দ্রিক যে বিশ্ব, সেই বিশ্বটা গড়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, সেটা কিন্তু এখন আবার ভাঙতেছে। এখন কয়দিন আগেই আপনি দেখলেন যে এখানে সাংহাই কোঅপারেশন সম্মেলন সেখানে চীনে হলো, সেখানে একসময় ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা সুসম্পর্ক দীর্ঘদিন যাবৎ ছিল, সেই সুসম্পর্কের ক্ষেত্রে এই ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতিকে কেন্দ্র করে সেখানে একটু টানপোড়েন চলতেছে এবং সেখানে মোদি চীনে গেছে, চীনে শি জিনপিং, মোদি, নরেন্দ্র মোদি এবং পুতিন তারা বৈঠক করেছে, ওখানে উত্তর কোরিয়ার কিম জং উন সে এসেছে এবং এখানে ইরানের প্রতিনিধিরা এসেছে, সবাই মিলে একটা নিউজ একটা পোলারাইজেশন, সেই পোলারাইজেশনগুলো ঘটতেছে। এইগুলোর প্রভাব কিন্তু সারা দুনিয়াতেই আছে। নেপালের ক্ষেত্রেও সেখানে নেপালের যে বামপন্থী সরকার, সেই সরকারকে বলা হয় যে তারা একটা চীনের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে, সেই আবার ভারতের সাথে তাদের আবার ওখানে তরাই অঞ্চল যেগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে ভারতের তাদের সীমানা নিয়েও কিছু বিরোধ ভারতের সাথে আছে নেপালের। এগুলো নানা ধরনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মধ্য দিয়ে এই বামপন্থী সরকার সেই সরকারকে ফেলে দেওয়ার জন্যে নানা ধরনের যে ইনফিলট্রেশন, যে অনুপ্রবেশ বা ইনস্টিগেশন সেগুলো থাকতে পারে। তো সেইগুলোর যে কি এটা আরও একটু বিস্তারিত জানতে হবে, কিন্তু তারপরেও যে একটা আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে ছাত্রদেরকে বা জনতাকে হত্যা করা, সেটা সমর্থনযোগ্য না, সেটা দুঃখজনক এবং সেটার আসলে আমরা নিন্দা জানাই এবং শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের যে দাবি, সেই দাবিগুলো মীমাংসা করা যায় কিনা সেই পথেই অগ্রসর হওয়া উচিত বলে আমরা মনে করি। জনাব ডাক্তার আসাদুজ্জামান রিপন, এই আন্দোলনের ভবিষ্যৎ আপনি কি দেখেন? মানে যেহেতু এরই মধ্যে আসলে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে, সরাসরি এতগুলো ছাত্র মারা গেছে, আগামীকাল কি হবে আমরা আসলে জানি না, সেই জায়গাটাতে এটার ভবিষ্যৎ কি সরকার পতনের দিকে যেতে পারে নাকি? আপনি বিষয়টাকে খুব মানে একটা দেশের প্রতিটা দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য, আন্দোলনের বৈশিষ্ট্য বা সমস্যা থাকে। নেপালের সিচুয়েশন একরকম বা নেপালের প্রেক্ষিত একরকম, বাংলাদেশের প্রেক্ষিত আরেক ছিল। শ্রীলঙ্কার ঘটনা ধরেন বেশ মোটামুটি পুরনোই বলা যায়, তারা এখন স্টেবল হয়ে গিয়েছে থ্রো অ্যান ইলেকশন। তাদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় যেটা তারা দিয়েছিলেন, গণঅভ্যুত্থানের 1 বছর মধ্যেই তারা নির্বাচনের আয়োজন করে একটা নির্বাচিত সরকার, একটা জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। যে সমস্ত দেশগুলো এই মানে আপনার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নির্বাচন আয়োজনে বিলম্ব করে, সে সমস্ত দেশগুলো নানা ফ্যাসাদে পিয়াঠিয়া নানান ধরনের কাহিনী টাহিনী উঠছেন এখন, নানান ফ্যাসাদে জড়িয়ে পড়ে। আপনি বলছিলেন নেপালের কথা, ইয়েস, নেপাল রাইটলি আপনার একটা আপনার লেফট উইং পার্টির দ্বারা আপনার চলছে, মানে সরকার চলছে। তো ওখানকার ছাত্র বিক্ষুব্ধ কেন, এটা আপনাকে বিবেচনা নিতে হবে। একইভাবে যদি আপনি যদি চিন্তা করেন, গত কয়েকদিন আগের ঘটনা যদি চিন্তা করেন, ইভেন ইন্দোনেশিয়াতে জাকার্তায়, সেখানে একটা বড় মাপের মুভমেন্ট হয়ে গিয়েছিল, এখনো যে সেটা থেমে গেছে তা না, কিন্তু কেনটা খুঁজতে হবে আসলে। ওখানে যেমন আমি যদি জাকার্তার উদাহরণ ধরি, ইন্দোনেশিয়ার উদাহরণ ধরি, সেখানকার ছাত্রদের অন্যতম দাবি ছিল ওখানকার পলিটিশিয়ান মানে পার্লামেন্টের মেম্বাররা অনেক বেশি বেনিফিট নেন, যেটা সাধারণ মানুষকে তারা সেভাবে সার্ভ করেন না। নেপালের জেনজিদের ক্ষোভটা ছিল আরো অন্য জায়গায়,
দুর্নীতি কাদের বিরুদ্ধে? শাসকের শাসকদের বিরুদ্ধে, বিরুদ্ধে, right. তাই না? সমস্ত জায়গায় কিন্তু ঘুরে ফিরে তাই। মানে বাংলাদেশ অপশাসন, দুর্নীতি এগুলোই হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যদি দেখেন ওই দুর্নীতি, ওই অপশাসন, ওই গণতন্ত্রহীনতা, বৈষম্য। ভোগ ভোগ বঞ্চনা করা, বৈষম্য সৃষ্টি করা, এই ঘটনাগুলো আমার মনে হয় শুধু বাংলাদেশেই এটা শেষ নয়, এটা নেপালে যেই শেষ হবে না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে এবং অন্য দেশগুলো, ইভেন ট্রাম্পের বিরুদ্ধে আপনি দেখেন, ট্রাম্পের বিরুদ্ধে তো একটা ব্যাপক আন্দোলন ওয়াশিংটন ডিসিতে হচ্ছে না? হচ্ছে তো। এখন কথা হচ্ছে যে আপনার ইট ইজ দ্য রাইট টাইম টু শাউট। আপনাকে প্রতিবাদ করতে হবে, বলতে হবে, মুখ খুলতে হবে, আলোচনা করতে হবে, রাস্তায় নামতে হবে। যারা আমরা বলি যে দিনের শেষে তো পলিটিশিয়ানদের দেশটা চালাবে, বলি না আমরা কথাটা, আমি নিজেও রাজনীতি গোত্রের মানুষ, কিন্তু আমাকে তো একটা ভালো মানুষ হতে হবে ফার্স্ট। আমি দেশ পরিচালনার মানে ঠিকাদারি নিতে চাই, আমাকে ভালো মানুষ হতে হবে না, আমার বিশুদ্ধতা থাকতে হবে না, আমাকে সৎ হতে হবে না, আমাকে দখলদার দুর্বৃত্ত মানুষ, আমাকে দুর্বৃত্ত চরিত্রে, দখলদার চরিত্রে মানুষ চিনবে, এটা দুর্নীতিগ্রস্ত মানুষ হিসেবে জানবে, এটা কি ভালো দিক? পিপুল কেন এই জাতীয় লোকের প্রতি কনফিডেন্স রাখবে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাকে ওই কথাটি বলতে, তো আপনি যদি নেপালের কথা যদি ধরেন, ওখানে বাম শাসক গোষ্ঠী, তারা তো ভালো কথাবার্তা বলেই তো তারা ক্ষমতা এসছেন, সমাজের পরিবর্তনের কথা বলেছেন, একটা রাজতন্ত্রের মানে বিরুদ্ধে ওখানকার মানুষ অবস্থান নিয়েছেন, এবং একটা মাওবাদী মুভমেন্ট তো এই উপমহাদেশে একটা সবচেয়ে বড় আলোচিত ঘটনা এবং বড় মাপের সফলতা বলা যেতে পারে। সেই জায়গাতে তরুণরা, সেই জায়গা ওরকম একটি দেশের তরুণরা আপনার মানে যেই বিক্ষোভে ফেটে পড়ছে, পার্লামেন্ট দখল করে ফেলছে বা জীবন দিচ্ছে। আজকে একটা পত্রিকায় আপনার মানে আজকে বিকেলবেলায় বোধহয় আমি একটা অনলাইনে দেখছিলাম, আমাদের কোনো একটা জাতীয় দৈনিকে, যে পুলিশের বন্দুকের সামনে আপনার যুবকরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছে কেন? আমাদের আবু সাইদরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে তো। তো এই আসলে মানে আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আসলে মানে এটা আবু সাইদ একটা সিম্বলিক হিসেবে কাজ করছে, যে কোনো আন্দোলনে মানে সামনে থেকে নেতৃত্ব বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আবার যদি জীবন দেওয়ার, আমি গত দুদিন আগেই বোধহয় একটা ছবি দেখলাম আমাদের ডাকসুর প্রার্থী আবিদের, সেও কিন্তু এরকম বুক চিতিয়ে দাঁড়িয়েছিল অনেকগুলো পুলিশের সামনে। সে তো বলেছে যে আমি একেবারে মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে আসছি। এই কাজটি আসলে ছাত্রদের, এই কাজটি যুবকদের, এই কাজটি জেনজিদের, তারা করে জঞ্জালটা সাফ করে দেয়। এই সমাজে যে জঞ্জালটা হয়, সেই জঞ্জালটা সাফ করে দেয়। শেষের দিকে আমরা একটু তারা সেটাই করেছেন। এক মিনিটে শুনতে চাইবো এই বিষয়ে, যে এই যে অপরাজনীতি থেকে দলগুলো বা দেশের যে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে না পারলে সামনের দিনে আসলে আমাদের জন্য নিশ্চয়ই খারাপ কিছু অপেক্ষা করছে। ধন্যবাদ। মানে এই 24-এর গণ অভ্যুত্থান মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বিশেষ করে বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য, বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও এই পরিবর্তিত পরিস্থিতি সেটাকে অনুধাবন করতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপূরক তাদের যে পদক্ষেপ সেগুলো নিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধেও যে আন্দোলন, সেই আন্দোলনটা গড়ে উঠবে। জনগণ সেই রাস্তাটা দেখেছে। আর একটা জিনিস সর্বশেষ আমি বলতে চাই যে ডাকসু নির্বাচনে বিগত দিনে বললাম যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, এবং এই ডাকসু মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের যে প্রতীক, সেখানে অপরাজেয় বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। স্বাধীনতা বিরোধী যে শক্তি, সেই শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ রায় দেবে না। আমি আশা করব আগামীকালের যে ভোট, সেই ভোটে স্বাধীনতা বিরোধী যে শক্তি তাদেরকে প্রত্যাখ্যান করবে গণহত্যাকারী যে সংগঠন, এবং মুক্তিযুদ্ধের যে পক্ষের যে শক্তি, সেই শক্তিকে এবং 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই শক্তিকে তারা জয়যুক্ত করবে। কালকের যে বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলে আমরা আশা করব একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে, একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, সেটি আমরা আশা করছি, এবং গণতন্ত্রের পথ উন্মুক্ত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে, আমরা সেটি আশা করব। আপনাদের দুজনকে ধন্যবাদ, জনাব বজলুর ফিরোজ এবং ডাক্তার আসাদুজ্জামান রিপন, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, আমরা আলোচনা করছিলাম নেপালের গণ আন্দোলন নিয়ে। সব জায়গায় আমরা চাই একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আসলে সবকিছু সমাধান হোক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।